আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাহিদ ইংলিশ একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি এবং সেন্টেন্সের বেসিক খুঁটিনাটি কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্সের একটা প্রকার, সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, আমরা একটা বিষয় মাথায় রাখবো, অনেকে যখন আমরা ইন্টারোগেটিভ বানানটা লিখতে যাই তখন আমরা এখানে ডাবল আর এর জায়গায় শুধুমাত্র একটা আর দিয়ে ফেলি। অর্থাৎ মনে রাখবো, যখন আমরা ইন্টারোগেটিভ বানানটা লিখবো অবশ্যই আমরা এখানে একটা ডাবল আর দিব। এই বিষয়টা আমাদের প্রত্যেকে মনে থাকে। আচ্ছা, যদি বলা হয় ইন্টারোগেটিভের বাংলাটা আসলে কি? ইন্টারোগেটিভের বাংলাটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্য। কি বললাম বলতো? প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, এই প্রশ্নবোধক বাক্য বলতে এর একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, সেটাকে আমরা কি বলি? এই চিহ্নটাকে কি বলি আমরা? ইন্টারোগেটিভ সাইন অথবা ইন্টারোগেশন সাইন, যে যেটাই বলি কোনো প্রবলেম নাই। আচ্ছা, একটা বিষয় মাথায় রাখবো, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে যেটা দ্বারা আমার কি করা বোঝায়? প্রশ্ন করা বোঝায়। আমরা মনে রাখবো যে বিষয়টা দ্বারা আমাদের প্রশ্ন করা বোঝাচ্ছে সেটাকে আমরা কি বলতে পারি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা আরেকটা বিষয় মাথায় রাখবো যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে গঠিত হতে পারে। কয় ভাবে হতে পারে বলতো? দুই ভাবে। একটা হচ্ছে আমাদের WS ওয়ার্ড দ্বারা। কি দ্বারা? WS ওয়ার্ড দ্বারা। এবং আরেকটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব দ্বারা। কি বললাম? অক্সিলিয়ারি ভার্ব দ্বারা। এই WS ওয়ার্ড কোনগুলা? আমরা প্রত্যেকেই জানি। একটা হচ্ছে হু, একটা হচ্ছে হোয়াট, একটা হচ্ছে হুইচ, অনেকগুলো আছে। তারপর আমরা কয়েকটা লিখে দিতেছি। হোয়েন, তারপর হচ্ছে আমাদের হোয়ার, তারপর হচ্ছে আমাদের হুম, এটসেট্রা। আবার এরকম আমাদের একটা আছে, মনে করো যে হাউ। তারপর এরকম যখন আমরা অক্সিলিয়ারি ভার্বের দিকে তাকাবো তখন এই অক্সিলিয়ারি ভার্বকে কিন্তু দুই ভাগে ভাগ করা হবে। কয় ভাগে ভাগ করা হবে? দুই ভাগে। একটা হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে আমাদের মডাল অক্সিলিয়ারি। কি বললাম? একটা হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলিয়ারি, একটা হচ্ছে আমাদের মডাল অক্সিলিয়ারি। এই প্রাইমারি অক্সিলিয়ারিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? তিন ভাগে। একটা হচ্ছে আমাদের ডু ভার্ব, একটা হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব এবং আরেকটা হচ্ছে আমাদের বি ভার্ব এবং আরেকটা হচ্ছে আমাদের মডাল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এইগুলা দ্বারা শুরু হলে সেটাকে আমরা কি বলতে পারি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। চলো আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যখন আমি বললাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে গঠিত পারে, একটা হচ্ছে আমাদের WS ওয়ার্ড দ্বারা এবং আরেকটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব দ্বারা। তোমরা একটা বিষয় লক্ষ্য রাখো, এই WS ওয়ার্ডও কিন্তু একটা নির্দিষ্ট একটা স্ট্রাকচার ফলো করে চলে। অর্থাৎ সে যখন প্রশ্ন করবে তাকে কিন্তু একটা নির্দিষ্ট একটা স্ট্রাকচার কি করা লাগবে? ফলো করা লাগবে। কিরকম? আমরা মনে রাখবো এই স্ট্রাকচারটা। WS ওয়ার্ড এরপরে অবশ্যই আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে এবং তারপরে আমাদের একটা বসবে সাবজেক্ট এবং এরপরে বসতে পারে আমাদের মেইন ভার্ব। আরো হতে পারে যে এইদিকে আমাদের মেইন ভার্ব আগেও বসতে পারে, তো এইদিকে আমরা না যাচ্ছি। দেখো একটা বিষয়, আমি যেমন যে where did he go, তোমার কাছে প্রশ্ন এখানে আমি কোন চিহ্নটা ব্যবহার করব? তাহলে দেখো তো, WS এর দ্বারা শুরু হয়েছে, আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব এসেছে এবং হচ্ছে আমাদের হি আছে, মানে সাবজেক্ট আছে এবং তারপরে কি আছে? আমাদের একটা মেইন ভার্ব আছে। তখন আমরা কি ব্যবহার করব? এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তবে তোমরা আরেকটা বিষয় মাথায় রাখো যে সব সময় যে WS ওয়ার্ড দ্বারা শুরু হলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে এমনটা কখনো ভাবা যাবে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি হতে পারে? আচ্ছা, তোমরা একটু পজ করে এই ওয়ার্ডগুলো লিখে নিয়ে উদাহরণগুলো আমি একটু মুছাই দিচ্ছি। মনে রাখবো যে আমি কি বললাম যে WS ওয়ার্ড দ্বারা শুরু হলে যে সব সময় যে আসলে সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো এমনটা ভাবা যাবে না। দেখা লাগবে WS ওয়ার্ডের পর আমার কি আছে। আমরা এই স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে মাথায় রাখবো যে WS ওয়ার্ডের পর যদি কখনো আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব দেখি, কি দেখি? আমরা অক্সিলিয়ারি ভার্ব দেখি, তখন সেটাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। অনুরূপ ভাবে আরেকটা বিষয় মাথায় রাখবো, কখনো যদি এই WS ওয়ার্ডের পরে কখনো একটা আর্টিকেল অথবা একটা অ্যাডজেক্টিভ, তবে একটা বিষয় বলে রাখি, অ্যাডজেক্টিভ জেনারেলি হাউ এর পরে বসে, তো আর হোয়াট এর পরে জেনারেলি আমরা আর্টিকেল বসাই। তো এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি, যখন আমরা চেঞ্জিং সেন্টেন্স করি তখন এই বিষয়ে আমরা দেখবো। ইনশাআল্লাহ আমি তোমাদের প্রত্যেকটা টপিকের উপর ক্লাস নেব ফুললি পরবর্তীতে। তো দেখো আমরা যেখানে ছিলাম যে WS ওয়ার্ডের পর কি বসতে পারে? আমাদের অক্সিলিয়ারি ভার্ব।
এই ডাব্লিউএস এর পর যদি কখনো অক্সিলারি ভার্ব বসে তখন সেটাকে আমরা কি বলবো? প্রশ্নবোধক। অনুরূপ ভাবে কখনো যদি ডাব্লিউএস এর পরে আমাদের আর্টিকেল আসে অথবা অ্যাডজেক্টিভ আসে তখন কিন্তু সেখানে অবশ্যই আমাদের এক্সক্লামেশন সাইন অর্থাৎ আশ্চর্যবোধক একটা চিহ্ন ব্যবহার করা লাগবে। কিরকম আমরা উদাহরণে দেখি। আমি বললাম যে where, আমরা ওই উদাহরণটা দিয়ে নেই, where did he go, এবং এই প্রশ্নটা আমি নিলাম যে what a nice bird it is। এখন আমি তোমাকে বলি এইখানে তুমি কি ব্যবহার করবা? ডাব্লিউএস এর দ্বারা শুরু হয়েছে এই জন্য আমি কি ব্যবহার করবো? কোশ্চেন মার্ক? না, এই ভুলটা কখনোই করা যাবে না। আমরা মনে রাখবো এই ডাব্লিউএস ওয়ার্ডের পর যদি কখনো আমাদের কি আসে আর্টিকেল, অথবা আমি এরকম দেখছি যে হাউ বিউটিফুল the river is। এখন একটা বিষয় দেখো, এখানে আমার হাউ এর পরে কিন্তু কি আছে? হাউ, হোয়াট এবং হাউ দুটোই কিন্তু আমাদের কি ডাব্লিউএস ওয়ার্ড, কিন্তু তারপরে কিন্তু আমাদের কখনো অক্সিলারি ভার্ব আসে নাই। আমাদের এখানে একটা আর্টিকেল, এখানে কি আছে আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই যে আমাদের ডাব্লিউএস ওয়ার্ডের পর আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ আসলে তখন সেটাকে আমরা কি বলবো? এক্সক্লামেশন অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্স। কিন্তু অনুরূপভাবে ডাব্লিউএস এর পর যদি আমাদের কি আসে একটা অক্সিলারি ভার্ব আসে তখন সেটাকে আমরা কি বলতে পারি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই বিষয়টা কি তোমাদের থেকে ক্লিয়ার? আমরা একটু নোট করে নিব পজ করে যে আসলে কোন বিষয়গুলো কি। আচ্ছা, এরপরে চলে যাব আমরা হচ্ছে যে আমাদের অক্সিলারি ভার্বে। অক্সিলারি ভার্ব কোনগুলা? আচ্ছা, আমরা বলছিলাম যে এই যে আমাদের অক্সিলারি ভার্ব আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে আমাদের মডাল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারিকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে আমাদের ডু ভার্ব, একটা হ্যাভ ভার্ব এবং একটা আমাদের কি ভার্ব? বি ভার্ব। আচ্ছা, অর্থাৎ এইগুলা যদি কোথায় বসে? বাক্যের শুরুতে। কোথায় বসবে? বাক্যের শুরুতে। যেমন আমরা দেখলাম যে ডাব্লিউএস এর কোথায় বসে? বাক্যের শুরুতে। অনুরূপ ভাবে এই ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং বি ভার্ব অথবা মডাল ভার্ব যদি কখনো বাক্যের শুরুতে বসে তখন সেটাকে আমরা কি বলতে পারি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, আমরা একটু পূর্ণাঙ্গ আলোচনা করি। আমি বললাম আচ্ছা ডু ভার্ব কোনগুলো আমরা কি একটু জানি? আমরা একটু দেখি তো। আমরা প্রত্যেকেই জানি একটা হচ্ছে ডু, একটা হচ্ছে আমাদের ডাজ এবং একটা হচ্ছে আমাদের ডিড। আবার হ্যাভ ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের হ্যাভ, একটা হচ্ছে আমাদের হ্যাজ এবং আরেকটা হচ্ছে আমাদের হ্যাড। অনুরূপ ভাবে বি ভার্বও আমাদের মোটামুটি 5 প্রকার। তবে এই বি ভার্বের সম্বন্ধে একটু কথা বলি। যদি কেউ প্রশ্ন করে বি ভার্ব কতটি, আমরা অনেকেই কিন্তু দ্বিধান্বিত হয়ে যায় যে বি ভার্ব আসলে কতটি। একটা বিষয় আমরা মাথায় রাখবো যে বি ভার্ব সর্বমোট 5টি বা সর্বমোট হচ্ছে 8টি, কিন্তু প্রধানত কয়টি? 8টি। তাহলে কি বললাম? আমরা মনে রাখবো বি ভার্ব প্রধানত 5টি এবং সর্বমোট কয়টি? 8টি। আচ্ছা, আমরা একটু দেখি যে একটা হচ্ছে আমাদের এম, একটা হচ্ছে আমাদের ইজ, একটা হচ্ছে আমাদের আর, একটা হচ্ছে আমাদের ওয়ার এবং আরেকটা হচ্ছে আমাদের ওয়্যার। এছাড়াও আরো তিনটা আছে, আমরা জানি বি, একটা হচ্ছে বি, একটা হচ্ছে আমাদের বিন। এই তিনটাকে আমরা কি বলতে পারি? বি ভার্ব বলতে পারি। অর্থাৎ কোন ক্ষেত্রে যদি আমাদের এইগুলা কোথায় বসে? বাক্যের শুরুতে। কোথায় বসা লাগবে? অবশ্যই এইগুলোকে বাক্যের শুরুতে। তখন সেটাকে আমরা কি বলতে পারি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। অথবা এই মডাল ভার্ব সম্পর্কে যদি একটু আলোচনা করি, তোমরা দেখো এই মডাল ভার্ব কোনগুলা? আমরা জানি মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড। আচ্ছা, আমি দুই একটা লিখে দিই। মনে করো যে ক্যান, তারপর হচ্ছে যে কুড, হ্যাঁ, তারপরে এরকম ডট ডট। আমরা এটা সবাই জানি, আমি এমনি বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নিও। মে মাইট, আমার অবশ্য সেই পরিমাণ জায়গা নাই লেখার মতো। এটা হচ্ছে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, হ্যাঁ, এরকম অনেকগুলো আছে 26টার মতন। তো মডাল ভার্বের উপর আমরা একদিন এক্সট্রা একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। এগুলোর আলাদা আলাদা ব্যবহার আছে, এগুলো আমরা দেখার চেষ্টা করবো যে কখন ক্যান ব্যবহার করবো, কখন কুড ব্যবহার করবো। আচ্ছা, তো আমরা দেখো একটা বিষয় আমরা মাথায় রাখবো যে কখনো যদি এইগুলা ভার্ব দেশে, আমি বলি যে ডু ইউ এগ্রি উইথ মি। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে আমি ফুল স্টপ, আশ্চর্যবোধক না ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করব? একটা বিষয় মাথায় রাখবো। দেখো তো আমার কি দ্বারা শুরু হয়েছে? ডু দ্বারা। এবং এইখানে আমরা কি বলবো? এই জন্য ডু দ্বারা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব, এই জন্য এটাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ। আমি যদি বলি যে হ্যাভ ইউ সিন হিম, এখন তুমি এটাকে কি বলবা?
কারণ দেখো এখানে আমার কি দ্বারা শুরু হয়েছে, হ্যাভ ভার্ব, এবং বাক্যের শুরুতে কি হবে আমাদের কোশ্চেন মার্ক, কারণ কি আমাদের শুরু হয়েছে হ্যাভ দ্বারা। আরেকটা বিষয় অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব বিষয় সম্পর্কে আরেকটা আমরা কথা বলবো। তো দেখো আমি জানি তোমরা এগুলো সবগুলাই জানো, কিন্তু আমি চেষ্টা করতেছি একদম পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা করতে, কারণ যেন কোনোভাবেই তোমার মানে এরকম কোনো কনফিউশন না হয় যে আসলে এটা কিভাবে হতে পারে বা কিভাবে হয়। আচ্ছা, একটা বিষয় আমরা মাথায় রাখবো যে কখনো যদি আমরা দেখি যে বি ভার্ব দ্বারা প্রশ্ন করছে, কি ভার্ব দ্বারা, বি ভার্ব, মনে রাখবো এই যে বি ভার্ব দ্বারা যে আমাদের কোশ্চেন করবে, বি ভার্ব, এই বি ভার্ব দ্বারা প্রশ্ন করলে সেটাকে আমরা বলতে পারি ইয়েস নো কোশ্চেন। কি বলতে পারি, ইয়েস নো কোশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে কেন এটাকে আমরা ইয়েস নো কোশ্চেন বলবো। একটা বিষয় আমরা মাথায় রাখবো, বি ভার্ব দ্বারা প্রশ্ন করলে আমাদের উত্তরের শুরুতে আমরা লিখি ইয়েস অথবা নো। আচ্ছা, আমরা উদাহরণের মাধ্যমে লিখি। আমি বললাম ইজ ইট ইউর পেন। দেখো তো এটার মানে কি, এটা কি তোমার কলম? তুমি কি বলবা যে হ্যাঁ এটা আমার কলম। অর্থাৎ এই যে আমরা একটা বিষয় মাথায় রাখবো যে এই যে আমার বি ভার্ব দ্বারা প্রশ্ন করছে এবং আমি উত্তরে বললাম যে হ্যাঁ এটা আমার কলম বা না এটা আমার কলম না, এই যে হ্যাঁ বা না বললাম এই জন্য এটাকে আমরা কি বলবো, ইয়েস নো কোশ্চেন। তবে এটা কিন্তু আমাদের মেইন প্রকার হচ্ছে কি ইন্টারোগেটিভ, এই বিষয়টা আমরা মাথায় রাখবো। আচ্ছা, এরকম ক্যান বা হচ্ছে মডেল ভার্ব দ্বারা আমাদের প্রশ্ন হতে পারে। আমি যে বলি যে ক্যান ইউ ডু দিস। দেখো তো আমার কি দ্বারা প্রশ্ন করছে, বাক্যের শুরুতে কি বলছে, মডেল ভার্ব। তাহলে বাক্যের শুরুতে মডেল ভার্ব বসে সেটাকে আমরা কি বলতে পারি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, আশা রাখি তোমরা অনেকেই বুঝছো এবং তোমরা চেষ্টা করবা এই বিষয়গুলা আলাদাভাবে খাতায় নোট করার জন্য এবং চেষ্টা করবা বন্ধুদেরকে এই বিষয়গুলো শেয়ার করতে। কারণ আমরা একটা বিষয় জানি যে অন্যের কল্যাণের মাধ্যমেই নিজের কল্যাণ হচ্ছে নিহিত। অর্থাৎ তুমি যখন মানুষের উপকার করবা, মহান আল্লাহ তাআলা কিন্তু তোমার উপকার করবে। আচ্ছা, তো আজকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের এতটুকুই থাকলো। ইনশাআল্লাহ পরবর্তী পার্টে আমরা ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি যে সেন্টেন্সগুলো আছে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব। তো পাশে থাকো। আল্লাহ হাফেজ।